নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। কারণ হচ্ছে আজকে একটা জিনিস তো সবার সাথেই হয়েছে, সেটা হচ্ছে মার্কেট অনেক উপরে গেছে। যেমন নিফটি 50 পজিটিভে ক্লোজ হয়েছে, ব্যাংক নিফটি পজিটিভে ক্লোজ হয়েছে, সেন্সেক্স পজিটিভে ক্লোজ হয়েছে। কিন্তু ম্যাক্সিমাম যারা রিটেল ইনভেস্টার তাদের কিন্তু পোর্টফোলিও আজকে রেড আর রেড, মানে হচ্ছে রক্ত ঝরেছে। হঠাৎ এরকম কেন হলো? তো আজকে সেই বিষয়টা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব এবং আগামী দিনে আমাদের কি কি করণীয় আছে এবং কি কি জায়গা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। মার্কেটে কি আবার ক্র্যাশ আসছে, কি নাকি এটা একটা প্যানিক সিচুয়েশন, তো সেই বিষয়ে আজকে আলোচনা। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে সকলকে একটাই কথা বলবো, যদি ভিডিওটা দেখার পর ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা প্রেস করে দিও। এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড তোমাদের কাছে যে ইনফরমেশন নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। প্রথমে যেটা বলা সেটা হচ্ছে ম্যাক্সিমাম যে পিএসইউ যে স্টকগুলো আছে, মানে সরকারি যে স্টকগুলো আছে, যেমন রেলওয়ে সেক্টর হতে পারে, ডিফেন্স সেক্টর হতে পারে, ম্যাক্সিমাম গভর্নমেন্টের যে স্টকগুলো আছে না, সেই স্টকগুলো আজকে কিন্তু ভালো মতো পিটাই হয়েছে। মানে হচ্ছে একদম কি বলবো, 4%, 5%, 7-8%, 2% করে কিন্তু ডাউনফল হয়েছে। ঠিক আছে, তো হঠাৎ করে এরকম কেন হলো? বন্ধুরা, আমার যেটুকু ধারণা, দেখো কালকে রাতের বেলায় লেট নাইটে ইউএস এর যে ফেড কাটের যে নিউজটা সেটা এসছে। মার্কেটে যারা বিশেষজ্ঞ তারা ভেবেছিল 25 মতো রেট কাট হবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে রেট কাট কিন্তু 50 পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে যে এই যে দুটো কোয়ার্টার আছে, এই কোয়ার্টারেও কিন্তু রেট কাটের একটা সম্ভাবনা আছে বলে এরকমই মনে করা হচ্ছে। প্লাস 2025 যে অর্থবর্ষ, তখনও কিন্তু 3 থেকে 4 বার একটা রেট কাটিং এর একটা ব্যাপার থাকবে। রেট কাটিংটা কি? রেট কাটিংটা হচ্ছে ইউএস মার্কেটের যে ইন্টারেস্ট রেট, ঠিক আছে, সেই ইন্টারেস্ট রেটে কাটিং হচ্ছে, যার ফলে একটা দেখো চারিদিকে একটা অনেকদিন ধরে আমরা শুনছিলাম যে ইউএসএ রিসেশন আসছে। ঠিক আছে, মানে মুদ্রাস্ফীতির হার বাড়তে চলেছে, বেকারত্বের হার বাড়তে চলেছে। তো এই রিসেশনের খবরটা তো যাও হঠাৎ করে ধামাচাপা পড়ে গেছে। কিন্তু আমার মনে হয় এই যে রেট কাট হচ্ছে না, এই রেট কাটে কিন্তু এই রিসেশনেরই কিন্তু একটা পার্ট। ঠিক আছে, কারণ এই রেট কাটটা আমার মতে বলে যে কানটা হয়তো ধরছে না ডিরেক্ট, মানে রিসেশনটা ডিরেক্ট বলছে না, আমার মনে হয় এটা ঘুরিয়ে কান ধরছে রেট কাটের কথা বলে। তো ইউএস ফেড রেট কাট করেছে, যার ফলে কিন্তু একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে বলে আমার মনে হচ্ছে। এবং ভারতবর্ষ হচ্ছে একটা ফাস্ট গ্রোয়িং ইকোনমি, ঠিক আছে, তো এখন হচ্ছে ইমার্জিং মার্কেট। ভারতবর্ষের যে কোনো সেক্টর বলো, পাওয়ার সেক্টর হোক কি ইলেকট্রিক ভেহিকেল সেক্টর হোক, ব্যাংকিং সেক্টর হোক, আইটি সেক্টর হোক, যে কোনো সেক্টর, এই সেক্টরগুলো কিন্তু একটা ইমার্জিং মার্কেট এবং ভারত হচ্ছে একটা গ্রোথের দিকে এগিয়ে চলেছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে ম্যাক্সিমাম বিশেষজ্ঞ থেকে শুরু করে এবং আমার নিজের পার্সোনাল একটা মত, সেটা হচ্ছে এই যে রেড কাট হয়েছে আমেরিকাতে, ঠিক আছে, এই রেড কাটের এফেক্ট ভারতবর্ষে যে খুব একটা বেশি পড়বে সেটা কিন্তু আমার মনে হয়। কারণ হচ্ছে আমরা সকালেই দেখেছি যে মোটামুটি প্রায় 200 কাছাকাছি পয়েন্টে নিফটি ট্রেড করছিল, কিন্তু তারপরে একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এবং সব থেকে বেশি পিটাই হয়েছে কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপ যে স্টকগুলো আছে সেই স্টকগুলোতে। এবং আমরা হয়তো অনেকেই ভাবছি যে আজকে নিফটি প্রায় 68 পয়েন্ট পজিটিভে ক্লোজ, তারপরে ব্যাংক নিফটি 306 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে, সেন্সেক্সও 236 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে। তারপরেও কেন এরকম ডিফেন্সের যে স্টক, সেই ডিফেন্সের স্টকগুলোতে হিউজ ভাবে কিন্তু ডাউনফল হয়েছে। যেমন হচ্ছে বিডিএল, ভারত ডাইনামিক লিমিটেড, আজকে প্রায় 3.87% কিন্তু ডাউন হয়েছে। লাস্ট এক মাসে বিডিএল এর পারফরমেন্স যদি আমরা দেখি নেগেটিভ আছে, প্রায় 16% কিন্তু ডাউনফল আছে। ঠিক আছে, আচ্ছা, কোচিন শিপইয়ার্ড প্রায় 3%-এর কাছাকাছি ডাউনফল আছে। লাস্ট এক মাসের যদি আমরা দেখি সেখানে 21.53% কিন্তু ডাউনফল আছে। আচ্ছা, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, মানে ডিফেন্সের যে দিগ্গজ কোম্পানি, সেখানে আজকে প্রায় 5%-এর কাছাকাছি কিন্তু ডাউনফল হয়েছে। লাস্ট এক মাসে কিন্তু প্রায় 12%-এর কাছাকাছি কিন্তু ডাউনফল আছে। হেলের যে 52 খাই ছিল 5,674, সেই জায়গায় আজকে হেল ট্রেড করছে 4,231। ঠিক আছে, মানে কতটা ডাউন হয়েছে স্টকের প্রাইস সেটা তোমরা বুঝতেই পারছো, মানে 52 খাই থেকে অনেকটা ডাউন হয়েছে। তারপরে মাঝগাঁও ডক শিপ বিল্ডার প্রায় 2.5%-এর মতো ডাউনফল হয়েছে আজকে, 13.36% লাস্ট এক মাসে ডাউনফল আছে। 52 খাই আছে 5,860 টাকা, সেই জায়গায় 4,059 টাকায় ট্রেড করছে। আচ্ছা, ডেটা প্যাটার্ন,
ডেটা প্যাটার্নও আজকে প্রায় 5%-এর কাছাকাছি কিন্তু ডাউনফল হয়েছে এবং লাস্ট এক মাসে কিন্তু প্রায় 12%-এর কাছাকাছি ডাউনফল আছে। বিইএল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, প্রায় 3%-এর কাছাকাছি ডাউনফল হয়েছে এবং 10%-এর কাছাকাছি লাস্ট এক মাসে কিন্তু ডাউনফল হয়েছে এবং 52 উইক হাই আছে বন্ধুরা বিইএল এর 340, সে জায়গায় 272-এ ট্রেড করছে এবং বিইএল এর যেটা সব থেকে যেটা মানে সাপোর্ট যে জোন সেটা হচ্ছে 300, সেই 300 লেভেল যতক্ষণ না ক্রস করবে ততক্ষণ আমার মনে হয় যে বিইএল থেকে দূরে থাকা উচিত। আচ্ছা, সেকেন্ড আর একটা যেটা আমার বলার আছে সেটা হচ্ছে হ্যাল, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। এই হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কিন্তু বন্ধুরা অনেকটা ডাউনফল হয়েছে, মানে 4,500 টাকার লেভেলটা যখনই ভেঙেছে তখনই বুঝে গেছি যে এটা আরো ডাউনের দিকে যাবে, মানে হিউজ প্রফিট বুকিং হচ্ছে। পরে যে সেন্টিমেন্টাল যে জোনটা আছে সেটা হচ্ছে কিন্তু 4,000, ঠিক আছে। এই 4,000-এর যদি ব্রেক করে তো 3,800 টাকার লেভেলও কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড দেখাতে পারে। একটা কথাই বলবো যে আমার মনে হয় একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে যাওয়া উচিত, হুটোপাটি করা উচিত না। বাই অন ডিপস আস্তে আস্তে কিন্তু একটা বাইং জোন তৈরি হচ্ছে, কারণ প্রায় 40%-এর কাছাকাছি কিন্তু ডিফেন্সের স্টকগুলো কিন্তু ডাউন হয়ে গেছে, ঠিক আছে, মানে 52 খাই থেকে। আচ্ছা, আর একটা যেটা স্টক আছে গার্ডেন ডিস শিপ বিল্ডার, আদার্স যে ডিফেন্সের স্টকগুলো তাদের থেকে কিন্তু আজকে অনেকটা নিজেকে স্টেবল জায়গায় রেখেছিল। তার কারণ বন্ধুরা আছে একটা বড় অর্ডার গার্ডেন ডিস শিপ বিল্ডার কিন্তু পেয়েছে বিদেশ থেকে, ঠিক আছে, যার ফলে এই অর্ডারটা আসার ফলে কিন্তু একটা জায়গায় কিন্তু মানে ওই ডাউনফলটা হয়েছে, কিন্তু খুব একটা বেশি অন্যান্য গুলো যেমন 2%, 4%, 5% হয়েছে সেরকম কিন্তু জায়গায় নিয়ে যেতে পারেনি। তো যারা বুল আছে তারা স্টকটাকে একটু ওপর দিকে করে রেখেছিল। তো এই গার্ডেন ডিস শিপ বিল্ডারও কিন্তু 52 খাই আছে 2833, সেই জায়গায় আজকে ট্রেড করছে 1,700 টাকায়, মানে প্রায় 40-45%-এর কাছাকাছি কিন্তু একটা ডাউনফল আছে বন্ধুরা, মানে এখনো পর্যন্ত 52 খাই থেকে। তো আমার মনে হয় যে গার্ডেন ডিস শিপ বিল্ডার হোক কি কোচিন শিপইয়ার্ড, এগুলো যে পি রেশিও, ঠিক আছে, মানে একটু এখনো কিন্তু ওভার ভ্যালুর জায়গাতে আছে। তো প্রফিট বুকিং এখনো হবে বলে আমার ধারণা, আর একটু ডাউনফল হওয়ার জায়গা আছে, ঠিক আছে। এবং যারা ওই লেভেলে যারা কিনে রেখেছো, মানে যারা এই 2500-2600 লেভেলে যারা কিনেছো, তাদের তো আমি বুঝতে পারছি তাদের কষ্টটা কতটা হচ্ছে, তারা মানে কি করব না কি করব ভাবছো, ঠিক আছে। তবে একটা কথা বলতে পারি, দেখো এই সিচুয়েশনে আমি কিন্তু একদমই বলবো না যে বাই করো, ঠিক আছে। একটু মনে হয় যে যদি লং টার্মে চিন্তা ভাবনা থাকে তাহলে ঠিক আছে, হোল্ড করা যেতে পারে এবং বাই অন ডিপস করা যেতে পারে, কিন্তু শর্ট টার্মে কোনো প্ল্যানিং থাকে তাহলে কিন্তু আরেকটু ব্যথা কিন্তু দেবে, সেটা কিন্তু সহ্য করতে পারলে ভালো, নালে বেরিয়ে গেলে বেরিয়ে যেতে পারো, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। এবার যেটা সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে নিফটি 50, ব্যাংক নিফটি, তারপর হচ্ছে সেন্সেক্স, সবকিছু আজকে পজিটিভ ক্লোজ, তারপরে কেন এরকম এগুলো ডাউনফল হলো বন্ধুরা? এই যে স্টকগুলো আছে ডিফেন্সের যে পিএসইউ স্টক, সেই স্টকেরও কিন্তু বিভিন্ন ইন্ডেক্স আছে, ঠিক আছে। যেমন হচ্ছে নিফটি মিড ক্যাপ 100 আজকে প্রায় 400 পয়েন্ট নিচে পড়েছে, ঠিক আছে, মানে হিউজ ভাবে প্রফিট বুকিং হয়েছে। এবং প্লাস হচ্ছে ইউএস এর যে ফেড কার্ড রেটিং, ঠিক আছে, সেখানের একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েটও হয়েছে, মার্কেট সেখানেও একটা সেন্টিমেন্টাল জায়গাতে আঘাত পেয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু একটা বড় আঘাত পেয়েছে। তো আরেকটা এটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে ইউএসএ যেহেতু এরকম একটা রেট কাটিং এর ব্যাপার চলছে, একটা রিসেশন আসার ভয় আছে, তো বিভিন্ন যে এফআইআই আছে মানে ফরেন ইনভেস্টার আছে, তারা কিন্তু ভারতের মানে যে মার্কেট সেই মার্কেটে কিন্তু ঝুঁকবে, ঠিক আছে। দেখছে যে এতটা উপরে উঠে গেছে, স্টকের প্রাইস ওভার ভ্যালু হয়ে গেছে, নামছে তো না কিছুতেই, তো একটা তো প্যানিক সিচুয়েশন তো ক্রিয়েট করতেই হবে। তো তারা কিন্তু হেভি সেলিং কিন্তু করছে বন্ধুরা, ঠিক আছে। তো আগামী 1-2 কোয়ার্টারের মধ্যে আমরা কিন্তু একটা ভালো রেকর্ড গতি কিন্তু মনে হচ্ছে দেখতে পাবো বলে আমার ধারণা। 26,000-এর যে নিফটির যে পয়েন্ট, এখন তো 25,400-500 লেভেলে ট্রেড করছে, তো যে 26,000-এর যে লেভেলটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি টাচ করবে বলে আমার ধারণা, এবং একটা রকেট গতি কিন্তু আসবে এই ইন্ডিয়ান স্টক মার্কেটে, ঠিক আছে। কারণ এফআইআরা কিন্তু হেভি বাইং কিন্তু করবে, কারণ তারা কিন্তু ওই মার্কেট থেকে আই থিঙ্ক আমাদের যে ইন্ডিয়ান স্টক মার্কেটে সেখানে কিন্তু একটা মনোনিবেশ করছে। শুধু মনোনিবেশ নয়, অর্থনিবেশও করার তাদের একটা প্ল্যানিং আছে বলে আমার মনে হচ্ছে, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডে একটা বাইং অপরচুনিটিস ক্রিয়েট হচ্ছে। তবে আরেকটু আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে যাওয়া উচিত, কারণ দেখো স্টক মার্কেট কিন্তু তাড়াহুড়োর জায়গা নয়, টাকা পয়সার ব্যাপার, তো ধীরে সুস্থে ডিসিশন নেওয়া উচিত। আচ্ছা, এরপরে যেটা আছে নিফটি স্মল ক্যাপ 100, সেইটাও প্রায় 244 পয়েন্ট নিচে পড়েছে।
আচ্ছা, এরপর নিফটি মিড ক্যাপ 50, সেই ইন্ডেক্সটা 103 পয়েন্ট নিচে পড়েছে। নিফটি স্মল ক্যাপ 50 107 পয়েন্ট নেগেটিভ হয়ে গেছে। আচ্ছা, নিফটি পিএসইউ 173 পয়েন্ট নিচে পড়েছে বন্ধুরা, ঠিক আছে। মানে এই যে আমরা যে স্টকগুলোর কথা বলছি, মানে ম্যাক্সিমাম স্টকগুলো কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এবং গভর্নমেন্টের স্টক। এই ইন্ডেক্সগুলো দেখলেই বোঝা যাবে যে কিরকম ভাবে হেভি সেলিং হয়েছে এবং প্রফিট বুকিং হয়েছে এবং একটা প্যানিক সেলিংও হয়েছে বন্ধুরা, যার ফলে আজকে অনেক রিটেল ইনভেস্টারদেরও অনেক টাকার ক্ষতি হয়েছে, ঠিক আছে। অনেকের অনেকটা লসেস তারা মানে সম্মুখীন হয়েছে। তো এই জায়গা থেকে আমাদের কি করতে হবে এখন? এই জায়গা থেকে বেরিয়ে আসা কি যাবে? আগামী দিনে আরো কতটা মানে ডাউনফল হতে পারে বন্ধুরা? এই ডাউনফল কিন্তু আমি যেটুকুনি বুঝতে পারছি মার্কেটের আরো বিশেষজ্ঞদের কমেন্ট্রি শুনে বা আমার নিজের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যেটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে এটা কিন্তু সাময়িক, ঠিক আছে। এর কিন্তু সুদূর প্রসারী এটা হবে না। বাট একটা কথা বলি, সাময়িক যে ডাউনফল এতেই কিন্তু অনেকটা নাড়িয়ে দিতে পারে রিটেল ইনভেস্টরদের, অনেকটা উঁচু প্রাইসে কিনে রেখেছে তাদেরকে। তারা অনেকটা লসের সম্মুখীন কিন্তু হচ্ছে এবং আগামী দিনে আরো হতে পারে বলে মনে হচ্ছে। সেই জায়গা থেকে আমার মনে হয়, ওই যে আমি সবসময় বলি যে যদি কারো কাছে 1 লাখ টাকা থাকে একবারে টাকা লাগিও না বস, অল্প অল্প করে ইনভেস্ট করো, এসআইপির মাধ্যমে ইনভেস্ট করো, মাসে মাসে অল্প 5,000 10,000 এরকম করে ইনভেস্ট করো। কিছু টাকা ফিউচারের জন্য রাখো, যখন ডাউনফল হবে তখন সেখানে ইনভেস্ট করার জন্য। এই জন্যই আমি বলি যে ইনভেস্টমেন্ট যেন শর্ট টার্মের জন্য না হয়, কারণ শর্ট টার্মের ইনভেস্টমেন্ট হলেই কিন্তু টেকনিক্যাল চার্ট প্যাটার্নটা খুবই ম্যাটার করে। এবং টেকনিক্যাল চার্ট প্যাটার্নটা যারা নতুন তাদের পক্ষে তো অতটা সম্ভব নয় যে টেকনিক্যাল বোঝা, ঠিক আছে। কখন বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে, কখন বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে, কখন হ্যামার হচ্ছে, তো এই জিনিসগুলো কিন্তু বুঝতে যারা নতুন তারা কিন্তু বুঝতে পারে না। তো যার ফলে কি হয়, তারা কোনো একটা স্টকের ব্যাপারে খবর শোনে, সেই স্টকটা লাস্ট 1 মাসে খুব উপরে গেছে, তারা সেই স্টকে ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা, সেই স্টকে ভালো মতো ইনভেস্ট করে দেয় 1 লাখ টাকা আগে। তারা ভাবে যে এই স্টকটা তো লাস্ট 6 মাসে এরকম 100% মানে রিটার্ন দিয়েছে, তো আমি আবার 6 মাসে আরো 100% করে নেবো। কিন্তু বন্ধু একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যে কোনো একটা স্টক যদি 6 মাসে 100% রিটার্ন দেয় বা 1 বছরে 100% রিটার্ন দেয়, তো যারা ইনভেস্ট করে রেখেছে, মানে 100%-এর নিচে যারা ইনভেস্ট করে রেখেছে, যাদের আজকে 100% প্রফিটে আছে, তো তারা কি সারা জীবন টাকা ফেলে রাখবে? তারা তো প্রফিট বুকিং করবে। তো যাদের 100% যাদের প্রফিট হয়ে যাবে তারা প্রফিট বুকিং করবে। তুমি যদি 100%-এর মাথায় গিয়ে যদি বাইং করো, তো কি হবে? যখন তারা প্রফিট বুকিং করবে স্টকের প্রাইস নিচে আসবে, তুমি ফেসে যাবে। তো এই জন্যই বলি, যদিও কখনো ডাউনফল হয়, তো যে ফিউচারের জন্য যে টাকাটা আমরা স্টকে রেখে দিয়েছি সেই টাকাটা যেন তখন মানে ব্যবহার করতে পারি। তো সব টাকা একবারে ব্যবহার করতে হবে, এটা আমি সবসময় বলি এবং আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি। বন্ধুরা, আমি জানি আজকের মার্কেট সিচুয়েশনে অনেকে ভয়ও পেয়েছে, অনেকে অনেকটা লসের সম্মুখীন হয়ে আছে, অনেকের মধ্যে অনেক কনফিউশন, কি করব কি করব না। একটা কথা বলবো, যত সরকারি স্টক আছে, যত ডিফেন্স হোক, রেলওয়ে স্টক হোক, যাই হোক, রিকোয়েস্ট তোমাদের কাছে, এই সপ্তাহটা বা এই মাসটা একটু ওয়েট করে যাও। এখন কিন্তু কিনো না, কেনাকাটি বন্ধ রাখো, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে যাও। যদি টাকা থাকে একটু মার্কেটটাকে স্টেবল হতে দাও, দিয়ে তারপরে কিন্তু চিন্তা ভাবনা করো, কারণ সুযোগ কিন্তু আসবে। বাট আমি কেন মানা করছি, এই কারণেই মানা করছি যে 100 টাকার জিনিসটা যদি 80 টাকাতে যায়, তাহলে কার ভালো হবে? তোমাদেরই ভালো হবে, আমারও ভালো হবে। কিন্তু আমি 100 টাকাতে ইনভেস্ট করে দিলাম, তারপর দেখলাম 2 দিন পর সেটা 80 টাকায় চলে গেল, তাহলে 80 টাকায় কেনাটা ভালো ছিল না? ওই জন্য 2 দিন ওয়েট করে আমার মনে হচ্ছে আরেকটু ডাউনফল হলেও হতে পারে। কারণ এফআইআররা কিন্তু একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করছে, ঠিক আছে। যে ইন্ডিয়ান মার্কেটে তারা ঢুকতে চাইছে, এবং ঢুকতে তো চাইলে তো হবে না, রেট তো অনেক হাই, শেয়ারের প্রাইস তো অনেক হাই, তারা ঢুকতে পারছে না। যার ফলে তাদের মধ্যে একটা প্ল্যানিং অনুযায়ী তারা করছে যে বিভিন্ন রকম খবর, বিভিন্ন রকম নেগেটিভ নিউজ, হ্যাঁ, তারপরে হিউজ সেলিং, এইসব করে মার্কেটটাকে ফেলার চেষ্টা করছে তারা। কিন্তু আমরা রিটেল ইনভেস্টার, আমাদের পাওয়ার আমরা দেখিয়ে দিয়েছি। 21,000 থেকে 22,000, 22,000 থেকে 23,000, 23 থেকে আজকে 25,000-এর নিফটি ট্রেড করছে। একমাত্র এই রিটেল ইনভেস্টারদের জন্যই কিন্তু সম্ভব হয়েছে। ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে, মার্কেটে ক্যাশ ফ্লো বেড়েছে, মার্কেটের লিকুইডিটি বেড়েছে, মার্কেটে শেয়ার মার্কেটের টাকাও কিন্তু প্রচুর বেড়েছে, এবং নতুন নতুন প্রচুর ইনভেস্টার এসছে। তো শেখার শেষ নেই। ধীরে সুস্থে ইনভেস্ট করো। সকলে ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি কারো কিছু মতামত বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।